চ্যাপ্টার ৩৯৪ সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড। ক্লাইন খুব ভালো করেই জানত মিস জাস্টিস কেন ক্লাইনের দিকে তাকাচ্ছিল। লেনেভুসের ঘটনার কথা জানার পর মিস জাস্টিস নিশ্চিত ছিল যে ট্রু ক্রিয়েটরের সাথে ক্লাইনের প্রকাশ্য এবং গোপন দুই ধরনেরই অনেক শত্রুতা আছে, আর তাই ক্লাইনের কাছে ট্রু ক্রিয়েটরের সাথে সম্পর্কিত কোনো জিনিস থাকাটা বা এমনকি বেশ কয়েকটা জিনিস থাকাটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। যুক্তির দিক থেকে চিন্তা করলে মিস জাস্টিসের ভাবনায় কোনো ভুল নেই। সত্যি বলতে ক্লাইন বেশ কয়েকবার ট্রু ক্রিয়েটরের পথ মাড়িয়েছে, আর ক্লাইনের কাছে সত্যি এমন একটা জিনিস আছে যেটা এই বর্ণনার সাথে মিলে যায়। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল ক্লাইন। লিটল সানকে সাহায্য করার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সিটি অফ সিলভার যে ফরসেকেন ল্যান্ড অফ গডে অবস্থিত, সেখানে অনেক ধরনের দানব আছে, আর সেগুলোর কারণে সেখান থেকে এমন অনেক উপাদান সংগ্রহ করা সম্ভব যেগুলো নর্দার্ন এবং সাউদার্ন কন্টিনেন্টে খুব দুর্লভ। তাছাড়া সিটি অফ সিলভারের একটা ধারাবাহিক ইতিহাস আছে যা কোনো দেবতা বা চার্চ কখনোই বিকৃত করতে পারেনি। ক্যাটাক্লিজম বা সেই মহাবিপর্যয়ের আগের একেবারে সঠিক গল্প আর গোপন তথ্যগুলো সিটি অফ সিলভারের মানুষেরাই দিতে পারে, আর এর সাথে জড়িত জ্ঞানগুলো ভীষণ দামি। ট্যাট ক্লাবের লিডারের জায়গা থেকেই হোক কিংবা নিজের স্বার্থের কথাই চিন্তা করে হোক, একদম উপায়হীন না হয়ে পড়লে লিটল সান বা সিটি অফ সিলভারের আশা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই ক্লাইনের ছিল না। কিন্তু এমন কিছু ব্যাপার ছিল যেগুলো মিস্টার ফুলের নিজের মুখে বলাটা একদমই মানানসই ছিল না। ঘন ধূসর কুয়াশায় ঢাকা মিস্টার ফুলের দিকে অড্রে যখন খুব আশা নিয়ে তাকিয়েছিল, ঠিক তখনই দ্য ওয়ার্ল্ড মুখ খুলল, যে এতক্ষণ ধরে একদম চুপচাপ বসেছিল। আমার কাছে এমন একটা জিনিস আছে যেটার ভেতরে ট্রু ক্রিয়েটরের মানসিক দূষণ বা মেন্টাল করাপশন আছে। দ্য ওয়ার্ল্ড আসলে ম্যারিওনেটিস্ট রোসাগর রেখে যাওয়া অল ব্ল্যাক আইয়ের কথা বলছিল। ট্রু ক্রিয়েটর এর মানসিক দূষণ থাকা একটা জিনিস। মনে মনে কথাগুলো গুছিয়ে নিল অ্যালজার। এটা হয়তো দসানকে সাহায্য করতে পারবে। যে এক্সপ্লোরেটরি টিমের সদস্যদের চিন্তাভাবনা আর দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে গেছে, তারা যখন ট্রু ক্রিয়েটরের এই মানসিক ছাপটা টের পাবে, তখন খুব বেশি সম্ভাবনা আছে যে তারা সাথে সাথেই মিউটেট করে রূপ বদলে ফেলবে। দ্য ওয়ার্ল্ড এবার দসানের দিকে তাকালো আর একটু কর্কশ গলায় হাসল। বাচ্চা ছেলে, আমি তোমাকে ওই জিনিসটা ধার দিতে পারি, কিন্তু এর বদলে তুমি আমাকে কি দাম দেবে? আশার আলো দেখতে পেয়ে ডেরিক খুব দ্রুত চিন্তা করতে লাগল। হঠাৎ করে আগের গ্যাদারিংগুলোতে কি কি ঘটেছিল সেটা ডেরিকের মনে পড়ে গেল, আর ডেরিক জলদি করে বলল, আমি তোমাকে হিউম্যান স্কিন শ্যাডোয়ের বৈশিষ্ট্যগুলো আর একটা 1000 ফেসড হান্টারের মিউটেটেড পিটুইটারি গ্ল্যান্ড এবং রক্ত খুঁজে পেতে সাহায্য করতে পারি। তাছাড়া একটা র্যাম্পেজারের রেখে যাওয়া কোনো জিনিসের ওপর থেকে মানসিক দূষণ দূর করার পদ্ধতিটাও আমি জোগাড় করার চেষ্টা করতে পারি। এগুলোর মধ্যে যেটা আমি সবার আগে পাব সেটাই আমি দাম হিসেবে তোমাকে দেব। এতগুলো বিকল্পের মধ্যে হিউম্যান স্কিন শ্যাডোয়ের মুখোমুখি হওয়াটা তুলনামূলকভাবে বেশ সহজ ছিল। অন্ধকারের গভীরে থাকা ভীতিকর দানবগুলোর মধ্যে এটা একটা। এই মুহূর্তে ডেরিক একবারও ভাবছিল না যে তাদের এই লেনদেনটা সমান দামের হচ্ছে কিনা। ট্রু ক্রিয়েটরের দ্বারা দূষিত একটা জিনিস মাত্র একবারের জন্য ধার নেওয়ার দাম কখনোই ডেরিকের দেওয়া ওই শর্তগুলোর সমান হতে পারে না। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে দ্য ওয়ার্ল্ডের চাওয়া যে কোনো চড়াদামি ডেরিক মেনে নিতে রাজি ছিল। তাই ডেরিক নিজেই আগ্রহ দেখিয়ে তার আন্তরিকতা প্রমাণ করার সিদ্ধান্ত নিল। দ্য ওয়ার্ল্ড খুব হালকা করে মাথা নাড়ল। খুব ভালো, আমি মিস্টার ফুলের কাছে সাহায্য চাইব যাতে মিস্টার ফুল জিনিসটা তোমাকে ধার হিসেবে পৌঁছে দেয়। কথাগুলো বলার সময় দ্য ওয়ার্ল্ড অল ব্ল্যাক আইয়ের আকারটা সবাইকে দেখালো আর যোগ করল, এটা একটা সিকোয়েন্স 5 বিয়ন্ডারের সমান ক্ষমতার অধিকারী। তুমি যদি এটা হারিয়ে ফেলো তাহলে তোমাকে অবশ্যই আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর হ্যাঁ, তোমার কাজ শেষ হওয়ার সাথে সাথেই জিনিসটা আমাকে ফেরত দেবে। দ্য ফুল হিসেবে নিজের অবস্থান থেকে ক্লাইন ঠিক এই কথাগুলোই বলতে পারত না। ক্লাইনের মতো একজন দেবতার স্তরের অস্তিত্ব যদি বারবার ক্ষতিপূরণ আর মনে করে আমাকে ফেরত দিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকে, তাহলে সে নিজের জন্য যে সম্মান আর মর্যাদা তৈরি করেছে সেটা পুরোপুরি ধসে পড়ত। এর পাশাপাশি ভবিষ্যতে লুকিয়ে থাকা বিপদের কথাগুলোও ক্লাইন মাথায় রেখেছিল। অল ব্ল্যাক আই আর বাকি জিনিসগুলো সবই বাস্তব জগতে ক্লাইন ব্যবহার করেছে। ক্লাইন যদি ভবিষ্যতে এমন কোনো নতুন সদস্যকে ক্লাবে নিয়ে আসে যে এই ব্যাপারগুলো সম্পর্কে জানে, তাহলে তারা এই সূত্র ধরে অনেক কিছু নিশ্চিত করে ফেলতে পারবে। তাই শার্লক মরিয়ার্টি যে আসলে দ্য ফুল সেটা প্রকাশ পাওয়ার চেয়ে শার্লক মরিয়ার্টি আর দ্য ওয়ার্ল্ড যে একই ব্যক্তি সেটা বোঝানো অনেক বেশি নিরাপদ ছিল। যখন নিজের ক্ষমতা নিজের পদমর্যাদার সমান হয় না, তখন আমি কেবল ভয়ে কাঁপতেই পারি, যেন আমি খুব পাতলা বরফের ওপর হাঁটছি অথবা কোনো গভীর খাদের সামনে দাঁড়িয়ে আছি। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মিস্টার ফুল যখন দ্য ওয়ার্ল্ডের অনুরোধ ফিরিয়ে দিল না, এমনকি এই লেনদেনের কোনো ভুলও ধরল না, তখন ডেরিক হাঁফ ছেড়ে বাঁচল আর খুব জলদি সব শর্তে রাজি হয়ে গেল। ঠিক একই সময়ে অড্রে লিটল সানের জন্য সত্যি সত্যিই খুব খুশি হল। অ্যালজার কিছুক্ষণ চিন্তা করল,
তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর অ্যালজার খুব মেপে মেপে দ্য সানকে বলল, খুব বেশি আশাবাদী হয়ে যেও না। এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবে সেটা নিয়ে এখনও তোমাকে পরিকল্পনা করতে হবে। প্রথমত, তোমাকে এমন একটা সময় বেছে নিতে হবে যখন তুমি নিজেকে কোনো বিপদে ফেলবে না। আর এমন অবস্থা তৈরি করতে হবে যেখানে এক্সপ্লোরেটরি টিমের মাত্র একজন সদস্য উপস্থিত থাকবে, আর সিটি অফ সিলভারের বেশ কয়েকজন নাগরিক তার আশেপাশে থাকবে, অথবা যখন ওই দলের সবাই একটা আলাদা আর বন্ধ ঘরে কোয়ারেন্টাইনে থাকবে। দূষিত জিনিসটা যে পাত্রে রাখা থাকবে, তোমাকে আগেভাগেই স্পিরিচুয়ালিটির একটা দেয়াল তৈরি করে সেটাকে সিল করে রাখতে হবে, যাতে কেউ ওই জিনিসটা খেয়াল করতে না পারে। এটা করতে পারলেই তুমি পুরো পরিস্থিতি কিভাবে এগোবে সেটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। তাছাড়া কাজ শেষ হয়ে যাওয়ার পর জিনিসটা কিভাবে লুকিয়ে রাখবে সেটাও তোমাকে ভাবতে হবে। 6 সদস্যের কাউন্সিল যেন কোনোভাবেই জিনিসটা খুঁজে না পায়, তা না হলে তুমি কখনোই নিজের ওপর থেকে সন্দেহ দূর করতে পারবে না। এমন সহজে বোকা বানানো যায় এমন একটা ছেলে যদি মারা যায়, তাহলে ফরসেকেন ল্যান্ড অফ গড বা প্রাচীন যুগের গোপন রহস্যগুলো সম্পর্কে আরও তথ্য জোগাড় করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই দ্য হ্যাংডম্যান তাকে সাহায্য করার মধ্যে কোনো সমস্যা দেখতে পেল না। দ্য হ্যাংডম্যানের দিক নির্দেশনায় ডেরিক ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে ফেলল এবং মনে রাখার মতো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ও বুঝতে পারল। তোমাকে ধন্যবাদ, মিস্টার হ্যাংডম্যান। ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ডেরিক খুব আন্তরিকভাবে গ্যাদারিংয়ের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাল। ডেরিকের এই কথা শুনে একটা ভালো কাজ করার অদ্ভুত তৃপ্তি অনুভব করল অড্রে। দ্য সানের ব্যাপারটা এখানেই শেষ হল, আর ফর্স, যে এতক্ষণ ধরে সবকিছু দেখছিল, তার মাথায় হঠাৎ করেই একটা বুদ্ধি এলো। ফর্স তার হালকা কোঁকড়ানো লম্বা চুলগুলো একটু নেড়ে দিয়ে বলল, আমি জানতে চাই যে অ্যাপ্রেন্টিস পাথওয়েটা আসলে কোন পরিবারের অংশ। এর বিনিময়ে আমি সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড এর একটা চ্যাপ্টার বা অধ্যায় দিতে রাজি আছি। যদিও ওই বইয়ের লেখাগুলোকে কেবল একজন স্বপ্নবিলাসীর প্রলাপ হিসেবে ধরা হয়, কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডে আমার নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখলে ওই বইয়ে বলা অনেকগুলো জিনিসই আসলে সত্যি। সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড ছিল সেই মিস্টিসিজম বা রহস্যবিদ্যার নোটবুকগুলোর মধ্যে একটা, যেগুলো মিসেস আউলিসা ফর্সের জন্য রেখে গিয়েছিল। নোটবুকের লেখাগুলোর কোনো আগামাথা ছিল না, পুরোটাই খুব অদ্ভুত আর অযৌক্তিক, আর এটা কেবল একবার পড়লেই যে কোনো মানুষের মেজাজ খারাপ হয়ে যেত। কিন্তু ফর্স যখন নানা কারণে 3 বার সশরীরে স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করল আর সেখান থেকে ফিরে এলো, তখন ফর্স বুঝতে পারল যে নোটবুকে লেখা কথাগুলো হয়তো শুধু প্রলাপ নয়। সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড? ক্লাইন একটু পেছনের দিকে হেলান দিল, আর দ্য হ্যাংম্যান উত্তর দেওয়ার আগেই সে দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে জবাব দিল, আমি উত্তরটা জানি, আর এর সাথে সম্পর্কিত আরও কিছু তথ্য আমি তোমাকে একদম বিনামূল্যে দিতে পারি। ক্লাইন খুব ভালো করেই জানত যে দ্য হ্যাংডম্যান ও দ্য ম্যাজিশিয়ানের প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রতিযোগিতায় পড়াটা খুব খারাপ একটা ব্যাপার, আর ঠিক এই কারণেই আসল জিনিসের সাথে কিছু ফ্রি উপহার জুড়ে দিতে হয়। ক্লাইন মনে মনে মজা করল। ঠিক আছে। ফর্সের মনের ভেতর আনন্দের একটা ঢেউ খেলে গেল। ফর্স বুঝতে পারল যে এর আগে সে যেসব বিয়ন্ডার সার্কেলে অংশ নিয়েছে, তার চেয়ে এই ট্যাট ক্লাব সত্যিই অনেক বেশি উঁচু মানের। অনেক কঠিন প্রশ্নের উত্তর এখানে পাওয়া সম্ভব। ঠিক এই মুহূর্তে দ্য ওয়ার্ল্ড একটু নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি কি উত্তরটা শুধু নিজেই শুনতে চাও, নাকি চাও বাকি সবাইও শুনুক? ফর্স কয়েক সেকেন্ডের জন্য গভীরভাবে চিন্তা করল, আর তারপর তার উত্তর শুনে অড্রে আর বাকি সবাই বেশ অবাক হয়ে গেল। সবার সামনেই বলো। ফর্সের মতে তার নিজের প্রশ্নের উত্তরগুলো অন্য কারো খুব একটা কাজে আসবে না, আর বাকিরা যদি সেটা জেনেও যায় তাতে কোনো ক্ষতি নেই। তাছাড়া মিস্টার ওয়ার্ল্ড যদি কিছু বাদ দিয়ে যায় অথবা অসম্পূর্ণ কোনো বর্ণনা দেয়, আর অন্য কেউ যদি সেই সম্পর্কিত তথ্যটা আগে থেকেই জেনে থাকে, তাহলে ফর্স একই সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ডের চ্যাপ্টারটা ব্যবহার করে পুরো ব্যাপারটা ভালোভাবে জেনে নিতে পারবে। ফর্সের বিশ্বাস ছিল যে এভাবে কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ল্ড এতে মোটেও অবাক হল না, আর নিচু এবং কর্কশ গলায় বলল, চতুর্থ যুগে এই অ্যাপ্রেন্টিস পাথওয়ের নিয়ন্ত্রণ ছিল আব্রাহাম পরিবারের হাতে। পরে এটা তামারা পরিবারের কাছেও ছড়িয়ে পড়েছিল, যাদের সাথে আব্রাহাম পরিবারের অনেক দিন ধরে বিয়ের সম্পর্ক ছিল। পঞ্চম যুগে, অর্থাৎ এই বর্তমান সময়ে, থিওসফি অর্ডারের কাছেও অ্যাপ্রেন্টিস আর ট্রিকমাস্টারের পোষণ ফর্মুলা আছে। অনেকেই বিশ্বাস করে যে আব্রাহাম আর তামারা পরিবারের সাথে থিওসফি অর্ডারের কোনো সম্পর্ক আছে। অবশ্য এমন মানুষও আছে যারা সন্দেহ করে যে থিওসফি অর্ডার আসলে দানবী সম্প্রদায় এরই একটা ছদ্মবেশ। মিস ম্যাজিশিয়ান যে এরই মধ্যে আব্রাহাম পরিবারের সদস্যদের সাথে দেখা করেছে, সেই কথা মাথায় রেখে ক্লাইন দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে আরও যোগ করল। বলা হয়ে থাকে যে আব্রাহাম পরিবার অনেক দিন ধরেই একটা রক্তের অভিশাপের শিকার হয়ে আসছে। বিপদ এড়ানোর জন্য একে অপরের কাছ থেকে দূরে আলাদাভাবে বসবাস করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। রক্তের অভিশাপ? নিজের অতীত অভিজ্ঞতার কথা মনে পড়তেই ফর্সের চোখ দুটো বড় বড় হয়ে গেল।
মিসেস আউলিসার স্বামী আব্রাহাম পরিবারের সদস্য ছিল, আর ওই মিস্টার লরেন্সো কি তাহলে আব্রাহাম পরিবারেরই একজন অংশ? এই কারণেই কি মিসেস আউলিসা বলেছিল যে কেউ যদি সরাসরি তাদের পরিবারের অংশ না হয় তাহলে তাকে এই অভিশাপের শিকার হতে হবে না? কিন্তু ফর্স তো এই ব্রেসলেটটা ব্যবহার করেছে, আর ওটাও তো আব্রাহাম পরিবারেরই জিনিস। আবারও একটা তীব্র অনুশোচনা ফর্সের মনকে কুড়ে কুড়ে খেতে লাগল। এই প্রথমবারের মতো অ্যালজার আর অড্রে আব্রাহাম পরিবারের এই রক্তের অভিশাপের কথা শুনছিল। তারা দুজনই নিজেদের চিন্তায় ডুবেছিল, তাই কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না। কিছুক্ষণ পর ফর্স একটা লম্বা শ্বাস নিল আর বলল, তোমাকে ধন্যবাদ মিস্টার ওয়ার্ল্ড, তুমি আমার সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছ। এই গ্যাদারিং শেষ হওয়ার পর আমি সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ডের প্রথম চ্যাপ্টারটা কপি করব, আর সেটা মিস্টার ফুলের কাছে উৎসর্গ করব। এটা কি ঠিক হবে মিস্টার ফুল? দ্য ম্যাজিশিয়ান কি আব্রাহাম পরিবারের একজন বংশধর? এতে অবাক হওয়ার কিছু নেই যে তার শরীর স্পিরিট ওয়ার্ল্ডে ঢুকতে আর বের হতে পারে। তার কাছে হয়তো এর সাথে সম্পর্কিত কোনো রহস্যময় জিনিসও আছে। দ্য হ্যাংডম্যান হঠাৎ করেই ফর্সের দিকে তাকাল। ফর্স কি আব্রাহাম পরিবারের একজন সদস্য? তার জন্ম কি চতুর্থ যুগের কোনো এক প্রাচীন পরিবারে হয়েছে? অড্রে মাথা নাড়ল, যেন সে গভীর কোনো কিছু নিয়ে ভাবছে। মিস্টার ফুল এর কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার পর ফর্স শান্ত হল। এরপর ফর্স বিয়ান্ডার উপাদান, একটা স্পিরিট ইটারের পাকস্থলীর থলি এবং একটা ডিপসি মার্লিনের রক্ত কেনার ইচ্ছে প্রকাশ করল। দুর্ভাগ্যবশত এই সময়ে দ্য সান শহরের বাইরে কোথাও যাচ্ছিল না, তাই তার কাছে দেয়ার মতো কিছুই ছিল না। আর দ্য হ্যাংডম্যান কেবল এটুকুই জানাল যে তার কাছে ডিপসি মার্লিনের রক্তের কিছু সূত্র বা খোঁজ আছে। উইন্ড ব্লেসড পোশনের ফর্মুলাটা এখনও পর্যন্ত কেউ জোগাড় করতে পারেনি। অন্যদিকে অড্রেও সাইকিয়াট্রিস্ট ফর্মুলাটা কেনার জন্য খুব একটা তাড়া দেখাচ্ছিল না, কারণ সে খুব শিগগিরই সাইকোলজি অ্যালকেমিস্টদের দলে যোগ দিতে যাচ্ছে। ক্লাইনের প্রথমে ইচ্ছে ছিল ওয়্যারউলফ বিয়ান্ডার বৈশিষ্ট্য অথবা বায়োলজিক্যাল পয়জন বোটলের যে কোনো একটা বিক্রি করার, কিন্তু তার স্পিরিট বডি অবস্থার সাথে বায়োলজিক্যাল পয়জন বোটলের মানানসই হওয়ার ব্যাপারটা আর ক্লাবের সদস্যদের বর্তমান আর্থিক অবস্থার কথা চিন্তা করে ক্লাইন আপাতত সেই চিন্তা বাদ দিল। লেনদেনের পর্বটা খুব দ্রুতই শেষ হয়ে গেল, আর গ্যাদারিংটা এমন একটা পর্যায়ে পৌঁছাল যেখানে সবাই তাদের শোনা বিভিন্ন তথ্য একে অপরের সাথে ভাগ করে নিতে পারবে। অড্রে ধীরে ধীরে চারদিকে তাকাল আর ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, গত সপ্তাহে ব্যাকল্যান্ডে একটা খুব মজার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রধান চরিত্রের নাম হল হিরো ব্যান্ডেড ব্ল্যাক এম্পেরর।